যাওয়া যাক। আজ তো একাদশী, তুমি বলেছিলে যে আমার সঙ্গে যাবে। তুমি যাবে তো? তুমি যাও, আমি যেতে পারবো না। এটা কি বলছো তুমি? চলো না তুমি। আমি পুরোহিতকে বলেছিলাম যে আমরা সবাই যাব। রিঙ্কু, অভি, বাবু তাড়াতাড়ি এসো, মন্দিরে যাব আমরা। অভি, ও মায়ের কাছে আছে। তুমি তো জানোই যে আজকের দিনে মায়ের কি অবস্থা হয়। হ্যাঁ আমি তো জানি। তাহলে বুঝতে চাও না কেন তুমি? তোমার হয়তো মনে নেই যে আজকের দিনে কত বড় অঘটন ঘটে গেছিল, আর আমাদের এখন মায়ের পাশে থাকার খুব প্রয়োজন। আমি সেসব ভুলিনি, মায়ের জন্যই তো মন্দিরে যাচ্ছি, তাই না? আরে চলো না তুমি। ঠিক আছে, আমি মায়ের কাছে কিছুক্ষণ আছি। তুমি রিঙ্কুকে নিয়ে মন্দিরে যাও, আমি অভিকে নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলো বাবু, দাদা বাবার সঙ্গে আসবে, চলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি এসে গেছি। না না, আমি একাই এসেছি, ও আসেনি, ও পরে আসবে বলেছে। হ্যাঁ ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া, শোনো শোনো, কি হয়েছে তোমার? তোমার কিচ্ছু হবে না, তাকাও না। এই শোনা, মা 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 তোর কি হয়েছে? মা মা চোখ খোল। মা মা কি হবে? কিচ্ছু হবে না তোর। মা কিচ্ছু হবে না। শোন, হসপিটাল হসপিটাল। তাকাও না, তাকাও না তুমি, তাকাও না। বলো, চোখ রাখো। একটা শান্ত সকালে মন্দিরের পথে যাওয়া গজরা শুক্লা এবং তার ছোট্ট মেয়ে রিঙ্কু শুক্লাকে কেউ নির্দয়ভাবে খুন করল। একজন স্বামী, একজন বাবা কেঁদে কেঁদে সাহায্যের জন্য চিৎকার করছিল। কিন্তু এই খুনি আসলে কে ছিল, আর তার উদ্দেশ্যই বা কি? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? কোথায় নিয়ে যাচ্ছ আমার ওয়াইফকে? এই কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আরে ছাড়ো ওকে, কি হচ্ছে নাকি? ছাড়ো আমার ওয়াইফকে। আরে আরে কি হয়েছে? চোখটা খোলো না, শোনো না, চোখটা খোলো। তুমি চোখ করিস না বাবা, করিস না, চোখটা খোলো। ছাড়ো ওকে, নিজেকে সামলাও, কি করছিস কি বাবা? নিজেকে সামলাও, দাদা, নিজেকে। এই দাদা, এরকম করো না, এরকম করে লাভ নেই দাদা। একটু শান্ত হও, একটু শান্ত হও দাদা। আমি দাদা, কান্নাকাটি করো না দাদা। শোনো দাদা, ছেড়ে দাও ওকে। আমরা বলছি তোমাকে, শোনো, একটু শান্ত হওয়ার চেষ্টা করো। অজয়, যতগুলো প্রমাণ পাওয়া গেছে সেগুলো ফরেন্সিকে পাঠিয়ে দাও।
তো আপনাদের মধ্যে কেউ এখানে কাউকে আসতে বা যেতে কি দেখেছে? দেখুন, দিনের বেলায় এখানে কাউকে তলোয়ার দিয়ে খুন করা হয়েছে। কেউ তো কিছু দেখেছে নিশ্চয়ই। যাদব, পুরো এলাকাটা তল্লাশি চালাও, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পাবে। ওকে স্যার। স্যার, এমন কাউকে পেলাম না যে ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল। বীরেন্দ্র শুক্লার স্ত্রী বাচ্চাদের নিয়ে মন্দিরে যাচ্ছিলেন, কিন্তু মন্দিরে না গিয়ে মন্দিরের পিছনে দাঁড়িয়েছিলেন। এখন প্রশ্ন হলো যে উনি নিজে মন্দিরের পিছনে গিয়েছিলেন নাকি ওনাকে জোর করে মন্দিরের পিছনে নিয়ে যাওয়া হয়েছিল? স্যার, সেরকম তো মনে হচ্ছে না। আর মন্দিরের আশপাশটা ভিজে ছিল। যদি কেউ ওনাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করতো তাহলে চিহ্ন কিন্তু অবশ্যই থাকতো, কিন্তু এমন কোনো চিহ্ন ছিলই না। আর খুনির কাছে প্রমাণ লোপাট করার টাইম ছিল না, কারণ ও চেষ্টা করলে তারও চিহ্ন অবশ্যই থাকতো। আচ্ছা, ব্যাপারটা এরকম নয় তো যে এই সব কিছুর পিছনে ওনার হাত আছে? উনি হয়তো ওনার স্ত্রীকে কোনো বাহানায় মন্দিরের পিছনে নিয়ে যান আর তারপর তাকে সেখানে খুন করেন, আর খুন করার পরে চিৎকার চেঁচামেচি শুরু করেন যাতে লোকজন জড়ো হয়ে যায়। আমার ওয়াইফ, আমার মেয়ে, কি হয়েছে বাবা? মা, কি আমার হয়েছে? ওয়াইফ, আমার সোনা কোথায়? কোথায়? আপনি একটু বাচ্চাটাকে নিয়ে বাইরে বসুন। স্যার, আমার ওয়াইফ আর বাচ্চার কাছে থাকা উচিত ছিল। তোমার স্ত্রী আর মেয়ের বডি পোস্টমর্টমে পাঠানো হয়েছে। স্যার, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, একবার ওদেরকে দেখতে দিন। ওদের শেষকৃত্যটা অন্তত একবার। আপনি বসুন, আপনি বসুন। আচ্ছা, এটা আমায় বলো যে তুমি কি চাও না তোমার স্ত্রীর আত্মা শান্তি পাক? তাহলে পুলিশকে সাহায্য করো, সেই অপরাধীদের ধরতে সাহায্য করো যারা তোমার স্ত্রীকে মেরেছে। সবচাইতে আগে এটা বলো যে তোমার স্ত্রী মন্দিরে গেলেন, তার একটু পরে তুমি সেখানে গেলে তার পিছনে পিছনে, তাও একলা। নিজের ছেলেকেও সঙ্গে নিলে না, কেন? স্যার, আমার মায়ের শরীর খারাপ ছিল। আজ তো একাদশী, তুমি বলেছিলে যে আমার সঙ্গে যাবে। আমি মায়ের কাছে কিছুক্ষণ আছি, তুমি রিঙ্কুকে নিয়ে মন্দিরে যাও, আমি অভিকে নিয়ে আসছি। আমার ছেলেকে আমার মা খুব ভালোবাসেন, সেই জন্য ছেলেকে আমার মায়ের কাছে রেখে গেছিলাম। আচ্ছা, মেনে নিলাম তোমার মায়ের শরীর খারাপের জন্য সঙ্গে ছেলেকে নিয়ে যাওনি। এখন প্রশ্ন হলো তুমি তোমার স্ত্রীর সঙ্গে গেলে না কেন? তাও গেলে একটু পরে, কেন? এসব কি প্রশ্ন? আপনারা সন্দেহ করছেন আমাকে? সন্দেহ করা আমার কাজ। যে প্রশ্ন তোমায় করছি তার উত্তর দাও। স্যার, আমি আমার স্ত্রীকে বললাম যে আমি একটু পরেই আসছি। মায়ের আমাকে প্রয়োজন ছিল, তাই আমি একটু পরেই গেছিলাম। এটা কোনো অপরাধ নাকি? তুমি ওদের খুনিকে নিজের চোখে দেখেছিলে? কে ছিল সে? মুখটাই তো আমি দেখতে পাইনি স্যার। তাহলে বারবার কেন চিৎকার করছিলে? কাকে মারার কথা বলছিলে? সবাইকে মেরে ফেলবো, ছেড়ে দাও আমাকে। সবাইকে মেরে ফেলবো, ছাড়ো আমায়। কাকে দেখেছিলে তুমি বীরু? স্যার, আমি তো আপনাকে বারবার বলছি আমি ওর মুখটা দেখতে পাইনি। যে কেউ নিজের স্ত্রী আর নিজের মেয়ের লাশ দেখলে তো এই একই কথা বলবে। আমি তোমায় শেষবার জিজ্ঞেস করছি, আমায় আসল সত্যিটা বলো। স্যার, আমি তো বারবার বলছি যে আমার স্ত্রী আর মেয়ের লাশটা দেখে আমি পাগল হয়ে গেছিলাম। আমি কি সব বকে যাচ্ছিলাম আমার কিছু মনে নেই, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। দেখো, আমার মনে হয় এই বীরেন্দ্র সবকিছুই জানে, কিন্তু নাটক করছে যে ও কিছুই জানে না। একটা কাজ করো, পোস্টমর্টমের পর বডি এলে পরিবারকে দিয়ে দাও। আর এই বীরেন্দ্রর হিস্ট্রি জানার চেষ্টা করো, খোঁজ করো, ট্রাই টু ফাইন্ড আউট ওর শত্রুকে। ওকে স্যার। ওকে, আমি আসছি। স্যার, বীরেন্দ্র শুক্লা 10 বছর পুরনো ফাইল খুঁজে পেয়েছি। अथ संस्कारपूर्वदिवसे सायंकाले सर्वविघ्नशान्त्यार्थं गणपत्यादि पूजापूर्वकर्मधिवास्यं कुर्यात्। तत्रादौ गृहं प्रविश्य चन्दनागुरुधूप्यादि गृहं सुवासितं कृत्या आचम्य नित्याराध्य श्रीचरणं। এবার মুখাগ্নি করুন। না পণ্ডিত মশাই, বাবা আসার পর।
বুঝলে যাদব, এখানে আসার সিদ্ধান্তটা একেবারে ঠিক ছিল। এখানেই কিছু একটা গন্ডগোলের সম্ভাবনা রয়েছে। নিজের মনটাকে শক্ত কর। আরে তুই তো পুরুষ, নিয়মটা সম্পূর্ণ কর। প্রাণে মেরে ফেলবো তোদের সবাইকে। তোরা সবাই মিলেই আমার বউকে মেরেছিস। ঠিক করে কথা বল। আমরা কাউকে মারিনি, আত্মীয় বলে আমরা নিজেদের কর্তব্য করতে এসেছি। কোনো প্রয়োজন নেই তোমাদের এখানে থেকে। যাও বেরো এখান থেকে। কি করছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমাকে মারলি তুই, আমাকে মারলি তুই। এই! বীরেন্দ্র শুক্লার স্ত্রী এবং মেয়ের অন্তিম সংস্কারের সময় তার জেঠুর পরিবারের সদস্যরাও গেল, আর শ্মশানঘাট যেন রণভূমিতে পরিণত হলো। অন্তিম সংস্কারের জন্য তার বাবা যশবন্তকেও জেল থেকে রিমান্ডে বাইরে আনা হয়েছিল। কিন্তু বীরেন্দ্রর বাবা যশবন্তের জেল হয়েছিল কোন অপরাধে? আর কি এমন শত্রুতা ছিল এই দুটো পরিবারের মধ্যে? আমরা কিছু বুঝতে পারছি না। আপনারা আমাকে কেন জিজ্ঞেস করছেন? এসবের মধ্যে আমার কোনো হাত নেই। খোঁজ নিয়ে নেব আমরা, কার হাত আছে আর কার নেই। বাবা, আপনি কেন এসব বলতে যাচ্ছেন? আমরা কিছু লুকাচ্ছি নাকি? জিজ্ঞেস করতে দিন না যা জিজ্ঞেস করতে চাইছে। দেখুন স্যার, আমি এনার জামাই। এনার আর বীরেন্দ্রদার বাবার মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। ইনি বীরেন্দ্রদার জেঠু, কিন্তু যখন দুই পরিবারের মধ্যে জমি জায়গা নিয়ে ঝামেলা হলো তখনই সমস্যাটা তৈরি হয়। এনার ছোট ভাই যশবন্ত শুক্লা খুবই বদমেজাজি মানুষ। ব্যাস এই কি বললি তুই? কি বললি? আমাদের জমি দখল করবি? ব্যাস, চুপ কর বলে দিচ্ছি। তর্ক কেন করছো? আমাদের জমি আমাদের থাকবে। তোর কি থাকবে? আমাদের ছিল, আমাদের থাকবে। একটা কথা কান খুলে শুনে রাখ, এই জমির 1 ইঞ্চিও দেব না, যা খুশি কর গিয়ে। এটা পৈতৃক সম্পত্তি, একা তোর নামে লিখে যায়নি। এই বয়সে বড় বলে এতদিন সম্মান করেছি, আর এরপরে যদি এই জমিতে তোর পা পড়ে না, রক্ত গঙ্গা বয়ে যাবে। আরে কি বলছেন? কি আমাদের ছোট দাদু আমারই বাবাকে মেরে ফেলেছে, আর আমাদেরই চোখের সামনে। একটা কথা বলুন, যখন উনি খুন হন তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে ছিলাম, আমার ছেলের বাৎসরিকের পুজো করাচ্ছিলাম। আর তুমি কোথায় ছিলে? ও বাড়িতেই ছিল। তুমি? আমি মাঠে ছিলাম স্যার। কোনো সাক্ষী আছে? কেউ তোমাকে দেখেছিল? এত কে খেয়াল রাখে স্যার? কেউ দেখে থাকলেও থাকতে পারে। আসলে স্যার, আমাদের জামাই আসলে খুবই শান্ত প্রকৃতির ছেলে। ও শুধু মীমাংসার কথাই বলে, আর খুন তো ও কখনো করবেই না। স্যার দেখুন, আমাদের পরিবারের সাথে যা কিছু হয়েছে এটা 10 বছর পুরনো ঘটনা। এবার আপনিই বলুন, আমরা যদি কাউকে খুন করতে চাইতাম তাহলে কি 10 বছর ধরে অপেক্ষা করতাম? অনেক আগেই তো আমার ভাইয়ের পরিবারকে শেষ করে দিতে পারতাম। 10 বছর? 10 বছর আগে তো ছোট ছিল অনেকটা, তাই না? 5-6 বছরের। ও তো এখনো 16 বছরের নাবালক ছেলে স্যার। তখন তুই কোথায় ছিলিস? বাড়িতে বাবার বাৎসরিক পুজো ছিল। তোমার স্ত্রীর খুনের ব্যাপারে আমরা একজনকে সন্দেহ করছি। মা, অভিকে নিয়ে ভেতরে যাও। চল। একে ভালো করে দেখো, এই সেই লোক। আমরা এর সমস্ত রেকর্ড বার করে নিয়েছি। তোমার স্ত্রী যখন খুন হয় এ ওই এলাকাতেই ছিল।
এই সেই লোক যার উপর তুমি গুলি চালিয়েছিলে তোমার স্ত্রীর মুখাগ্নির সময়ে, মনে আছে? কিন্তু স্যার বাবা, সত্যিটা কেন বলছিস না পুলিশকে? লুকোচ্ছিস কেন? তুমি কেন মাঝখানে কথা বলছো? যাও না ভিতরে। কতবার তোকে বুঝিয়েছি, আইন হাতে নিস না, তাতে কিচ্ছু হয় না। তোর বউও তো সেটাই চাইতো। মা তুমি দেখো বীরেন্দ্র, তুমি যে এখনো জেলের মধ্যে না থেকে বাইরে ঘুরে বেড়াচ্ছ, সেটা এই জন্যে যে কেউ তোমার বিরুদ্ধে রিপোর্ট করেনি। একটা কথা মনে রেখো, আইন কখনো নিজের হাতে তুলে নেবে না। যদি সেটা করো তাহলে তোমাকে জেলের ঘানি টানতে হতে পারে। আরও একটা বাচ্চা আছে তোমার, ও তো এই বয়সেই নিজের মাকে হারালো। আমি চাই না যে ওর মাথার ওপর থেকে নিজের বাবার হাতটাও সরে যাক। সত্যি বলো, এই সেই লোক, তাই তো? হ্যাঁ স্যার। এই দাঁড়া 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 বলছি। স্যার ও সার্জুই ছিল, কিন্তু স্যার এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের এর মধ্যে না জড়ানোই ভালো। আমি জানি যে এইসব কেসকে কি করে হ্যান্ডেল করতে হয়, আর তাছাড়াও আপনাদের এই পুলিশদের উপর আমি একদমই বিশ্বাস রাখি না। 10-15 বছর এই কেসটা কোর্ট কাছারিতে চলবে, তারপরে আমরা বিচার পাবো আমাদের মৃত্যুর পরে। আপনারা এই কেসটাকে বন্ধ ভাবলেই ভালো হবে। যা করার আমি নিজেই করে নেব। এরকম ভুল করার চেষ্টাও তুমি করো না। মনে রেখো, তোমার আর তোমার পরিবারের উপর আমাদের নজর আছে। যদি সরজু দোষী হয় তাহলে আইন ওকে শাস্তি দেবে। আরে স্যার, এ কি করছেন স্যার? এ কি করছেন স্যার? আমাদের জামাই বাবার মতো ভদ্র ছেলে আর কেউ নেই স্যার। দেখলো তো দাদু, ওরাও আমাদের থেকে প্রতিশোধ নিতে চায়। ওদের বাড়ি থেকে টেনে বার করে নিয়ে বানলে। এই, চুপ চুপ। স্যার, স্যার, চুপ চুপ। বোঝানোকে হ্যাঁ নিজের গন্ডি না টপকায়, আর সেটা করলেই আপনার আর আপনার পরিবারের ভালো হবে। হ্যাঁ, কিন্তু এটা অদ্ভুত কথা, তাই না? আমাদের পরিবারের কারুর কোনো খুনের সাথে কোনো সম্পর্ক নেই, আর আপনারা আমাদেরই জেরা করছেন। বাবা শুনুন, যখন আমি কিছু করিনি তখন ভয় কিসের? আপনি শান্ত থাকুন, পুলিশকে নিজের কাজ করতে দিন। কি হবে, রাখবে আমাকে 2-4 দিন ভেতরে। সত্যিটা তো একদিন সবাই জানতে পারবে, তাই না? চলুন স্যার, নিয়ে চলুন আমাকে। আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি কিছু করিনি এই মার্ডারের ব্যাপারে। পুলিশকে খুব বোকা ভাবছো, তাই তো? প্রমাণ রয়েছে আমার কাছে। যে সময় ঘটনাটা ঘটে তুমি খেতে নয়, মন্দিরের আশেপাশে ওই এলাকাতেই ছিলে। দেখো, সত্যি কথাটা বলো, আমার নিয়মে বার করতে গেলে তোমার পক্ষে সেটা ভালো হবে না। কিন্তু নিয়ে যাও, নিয়ে যাও একে, নিয়ে যাও, স্যার, নিয়ে যাও। স্যার, 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 বলো, সত্যি বলছি বলো। স্যার। স্যার বলছি স্যার, সত্যি এটা সত্যি যে আমি বড় বৌদির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের দেখা করার কারণ অন্য ছিল স্যার। এক টুকরো জমির জন্য দুটো পরিবারের মধ্যে ঝামেলা হচ্ছিল, আর এই জমিটা তো আমারও নয়, ওরও নয়। কি লাভ ওই জমির? না আমাদের কাজে লাগছিল, না ওদের। আমি আর বড় বৌদি এটাই চেষ্টা করছিলাম যে যেভাবে হোক বীরু দাদাকে বোঝাতে হবে, যাতে দাদা রাজি হয় আর মীমাংসা হয়ে যায়। কিন্তু কিন্তু সেদিন আমার কাছে ফোন এসেছিল স্যার, বড় বৌদির। হ্যালো, আমি এসে গেছি। না না, আমি একাই এসেছি, ও আসেনি। ও বলেছে পরে আসবে। কোনো অসুবিধা নেই, আমি অপেক্ষা করবো দাদার জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি কথা স্যার। আমাদের মধ্যে কথা হয়েছিল মন্দিরের পেছনে দেখা করার। আর তুই পৌঁছতে পারিসনি, দেরি হয়ে গিয়েছিল, এটাই বলবি তাই তো? আমি সত্যি বলছি, রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়ে গেছিল, আমার সময় নষ্ট করছিল। আর আমি ভেবেছিলাম দাদা যখন আসতে দেরিই হবে, তাই একটু অপেক্ষাই করে যাই। তোর গল্পটা ঠিক জমলো না। আপনি আমার কথা বিশ্বাস করছেন না তো স্যার? তাহলে আপনি বীরু দাদাকে জিজ্ঞেস করুন, উনি জানতেন আমরা দেখা করব। এদের সঙ্গে আপনার রক্ত সম্পর্ক না আমার। আপনি ওই বাড়ির বউ আর আমি এই বাড়ির জামাই। শুধু আমার এটাই ইচ্ছা যে মীমাংসা হয়ে যাক। আমিও তো সেটাই চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আমি আসছি দেখা করতে। হ্যাঁ, বাকি কথা আমরা দেখা কর। কার সাথে কথা বলছো? না মানে ওই হ্যাঁ? সালি, আমাকে ঠকাচ্ছ তুমি? না, হ্যাঁ,
আমাদের শত্রুদের সাথে তুমি লুকিয়ে লুকিয়ে কথা বলছিলে? তুমি ভুল ভাবছো আমায়। আমি ভুল ভাবছি? হ্যাঁ, দেখো, আমি ভুল ভাবছি? দেখো আমি তো শুধু আমি তো সবার তাই নাকি? ভালো চাই, তাই কি না? ভালো চাও তুমি, হ্যাঁ? দেখো তুমি আমাকে ভুল বোকা ভাবছো, পেয়েছো, হ্যাঁ? তুমি যেটা ভাবছো সেরকম কিছু না। উনি ভুল বুঝেছিলেন। দাদা ভেবেছিল যে আমি প্রেমের জালে ফাঁসিয়েছি বৌদিকে। তার মানে তোর প্রেমের ব্যাপারে বীরু সবকিছু জানতে পেরেছিল। ভুল বুঝেছিল স্যার। মাথায় তো বুদ্ধিই নেই একেবারে। একবার যদি মাথা গরম হয়ে যায় তাহলে গেল। স্যার, আমার স্ত্রী আমাকে ছাড়া কারোর দিকে কোনোদিনও চোখ তুলে তাকায়নি। ও আমাকে ঠকাতে পারে না স্যার। হ্যাঁ, একটা ব্যাপার হতে পারে স্যার। স্যার, যে এখন নিজেকে বাঁচানোর জন্য আমার স্ত্রীর ব্যাপারে উল্টো পাল্টা কোনো গল্প তৈরি করে বলছে। আমার স্ত্রীর উপর আমার পুরো বিশ্বাস আছে স্যার। ও আমাকে খুব ভালোবাসত। স্যার, আপনার মনে হয় না যে বীরেন্দ্র সত্যি বলছে? দেখো, যারা সত্যিকারের প্রেম করে তারা সর্বদা জাহির করে না, এরকম বুক চাপড়ে চাপড়ে কাঁদেও না। স্যার, এটাও তো হতে পারে যে নিজের দোষ ঢাকার জন্য স্যার এই গল্পটা আমাদের দিকে এক প্রকার ছুড়ে দিয়েছে, যাতে আমরা বীরেন্দ্রকে সন্দেহ করি। কোয়াইট পসিবল। সূর্য আমাদের হেফাজতে আছে, তাই তো? ওকে ক্রস করো। আর ওর নাম যেন কি? স্যার, বীরেন্দ্র। ওর উপরেও নজর রাখো। বজরং শুক্লার জামাই সঞ্জু এখনো পুলিশ হেফাজতেই রয়েছে, কিন্তু তবুও পুলিশের সন্দেহ ছিল যে এই গোটা ঘটনাক্রমের সূত্রপাত বীরেন্দ্র শুক্লাই নয় তো। এখন সত্যের অন্ধকূপ থেকে এমন কিছু হাতে আসতে চলেছে যা পুলিশ কল্পনাও করতে পারেনি। হ্যাঁ, আস্তে আস্তে যাও। এদিক দিয়ে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? দাঁড়াও, আরে দাঁড়া। কি করছেন কি এই পুলিশ? এই চেঁচাচ্ছিস কেন তুই? কি করছেনটা কি আপনারা? আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, যখন তখন মেরে দেবে ওকে, আর আপনারা হাত গুটিয়ে বসে আছেন। কি হয়েছে? চাঁদাচ্ছ কেন? কিচ্ছু করতে পারবে না এই পুলিশ, কিচ্ছু করতে পারবে না। এখন যা করার আমি নিজেই করব। একদম চুপ করো, এটা পুলিশ স্টেশন। স্যার, বলো, ছেলে কোথা থেকে কিডন্যাপ হয়েছে? স্যার, আমার মেয়েকে মেরে ফেলেছে আর আমার ছেলেকেও তুলে নিয়ে গেছে। আপনারা কিছু করুন স্যার। উপরে আছে? না স্যার, উপরে তো কিছুই পেলাম না। স্যার, স্যার আমাদের বিশ্বাস করুন, আমরা বাচ্চাটাকে কিডন্যাপ করিনি। আমরা কেন কিডন্যাপ করব স্যার? ও তো আমাদের নাতি স্যার। কে তুলে নিয়ে গেছে আর বাচ্চাটা কোথায় সেটা আমরা ঠিক খুঁজে বের করব। চলো। হ্যালো হ্যালো, দেখো আমরা তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা আমার ছেলেকে কিচ্ছু করো না। আমরা আমাদের কেসটা ফেরত নিয়ে নেবো, স্যারজুকে ছাড়িয়ে আনবো, কিন্তু প্লিজ আমার ছেলের যেন কিচ্ছু না হয়। হ্যালো হ্যালো হ্যালো। কল ট্রেস করা সম্ভব নয়, 30 সেকেন্ডের কম হলো। আচ্ছা, কি বলছিল? আপনি আমাদের উপর একটা উপকার করুন, আপনারা প্লিজ আমাদের কোনো সাহায্য করবেন না। আমরা খুঁজে নেবো আমাদের ছেলেকে, আপনারা প্লিজ যান এখান থেকে। দেখুন, আপনি বোঝার কি চেষ্টা বুঝবো করুন। আমরা? কিসের জন্য অপেক্ষা করবো আমরা? আমার ছেলের বডিটা বাড়িতে পাঠাবে তার জন্য? আরো একটা বডির জন্য অপেক্ষা আরে করবো আমি? বাবা শান্ত হ, এত রাগ করা ঠিক নয়। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে এসো। স্যার, বজরং শুক্লার ফ্যামিলির ফোন রেকর্ডস এক্ষুনি আসছে। দেখো, আমাদের কাছে সময় কম। বাচ্চাটা কিডন্যাপ হয়েছে আর ফোন রেকর্ড যদি না পাই কিছু করতে পারবো না আমরা। কিন্তু এখন তো এটা প্রমাণ হয়ে গেছে যে বীরেন্দ্র শুক্লার এই মার্ডারে কোনো হাত নেই। সেটাই তো মনে হচ্ছে, কিন্তু স্যার, এখনো কি আপনি ওকে সন্দেহ করছেন? স্যার, স্যার, ফোন রেকর্ডস। বীরেন্দ্র শুক্লার ছোট ছেলেকে অপহরণ করা হয়েছিল, আর সন্দেহের তীর এসে থেমেছিল একজন অ্যাংরি ইয়াংম্যান গুড্ডুর দিকে। তার বাবা খুন হওয়ার কারণে তার এতটাই রাগ ছিল যে সে যে কোনো রকম অপরাধের রাস্তায় যেতে পারত। স্যার, অনেক চেষ্টা করলাম গুড্ডুর মুখ খোলানোর, কিন্তু মুখ খুলছেই না। ও একটাই কথা বলছে, ও এর সঙ্গে জড়িত নয়। ছেলেটার বয়স খুব অল্প, কিন্তু বড়দের মতো কথা বলে। দেখো, যদি মুখ খুলতে না চায় তাহলে মুখ খোলানোর জন্য আমাদের অন্য পথ ধরতে হবে।
কিন্তু বীরেন্দ্রর ছেলেকে কেউ কিছু করবার আগে আমাদের কিছু করতে হবে। স্যার, বীরেন্দ্র শুক্লা এসেছে। উনি আপনার সাথে এক্ষুনি দেখা করতে চান। পাঠাও ওকে। ঠিক আছে স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। কিসের ভুল? স্যার ওই দিন ওই হামলাতে সার্জি যুক্ত ছিল না স্যার। বিশাল বড় ভুল হয়ে গেছে। দেখো বীরু, ভয়ের চোটে এমন কিছু করে বসো না যার ফলে... কিসের ভয় স্যার? স্যার আমার কোনো অভিযোগ নেই। আমি আমার কেসটা তুলে নিতে চাই। স্যার, সার্জুকে ছেড়ে দিয়েছি, তবুও আমরা এই দুই পরিবারের উপর নজর রেখেছি। এই মার্ডার কেসের ফাইলটা এত সহজে বন্ধ হবে না। বাচ্চাটা এখনো নিখোঁজ আর আমাদের কাছে কোনো সূত্র নেই। আমাদের আরও একবার সমস্ত সূত্রগুলোকে জুড়ে প্রমাণটাকে খুঁজতে হবে। দুটো পরিবার আছে, দুটো পরিবারের মধ্যেকার শত্রুতা 10 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার সঙ্গে যুক্ত। 10 বছর দুটো পরিবারই চুপচাপ ছিল, তারপর হঠাৎ সব ঘটল। 10 বছর আগে বজরঙের ছেলে খুন হয়, আর সেই খুনের দায়ে বজরঙের ছোট ভাই জসবন্ত জেলে রয়েছে। কিন্তু এখন 10 বছর বাদে বীরেন্দ্র স্ত্রী আর মেয়েকে হত্যা করা হয় আর তার ছেলেকে কিডন্যাপ করা হয়। আমার মনে হয় এমন একটা যোগসূত্র নিশ্চয়ই আছে যেটা আমরা খুঁজে পাচ্ছি না। স্যার, একটা নতুন খবর পাওয়া গেছে। আরে বাবা, আয় বাবা, এই সব কিছুর মধ্যে একটা জিনিস ভালো যে তুমি বাড়ি ফিরে এসেছো। শুধু এবার অভির বলুন। কি হয়েছে ইন্সপেক্টর? আমার ছেলের কোনো খোঁজ পেয়েছেন আপনারা? তোমাকে আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। কেন? একটা বাচ্চার লাশ পাওয়া গেছে, যার সঙ্গে তোমার ছেলের খুব মিল রয়েছে। না ইন্সপেক্টর, এ আমাদের ছেলে নয়। তুমি যেতে পারো। তোমার ছেলের ব্যাপারে কিছু জানতে পারলেই তোমাকে ইনফর্ম করব। আপনাদের দ্বারা হবে না। আমার কোনো বিশ্বাসই নেই আপনাদের উপর। আপনারা ভুলে যান, আমি নিজে খুঁজে নেবো নিজের ছেলেকে। বাবা, বাবা, আমি তোমার সাথে বাড়ি যেতে পারি তো? হ্যাঁ শোনা, হ্যাঁ এবার না আমরা- বীরেন্দ্র শুক্লা, শুধু তোমার ছেলেই বাড়ি যাবে, তুমি নয়। একবার তো আপনাদের বললাম, আমি জানতে পারলাম যে আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে ওরা ওখানে। নিজের ছেলের অপহরণের গল্প বলে আমাদের বোকা বানাতে চেয়েছিলি, তাই না? আমরা আগেই বুঝেছিলাম যে এই সব কিছুর পিছনে তুই আছিস, কিন্তু কোনো পোক্ত প্রমাণ ছিল না, তাই বাচ্চাকে নিয়ে ছোট্ট নাটক করতে হলো। সেটাই আমরা ভাবছিলাম 10 বছর আগের হিংসার লাশটা কবর থেকে কেন তোলা হলো, তোর স্ত্রী এখনই কেন খুন হলো। কিন্তু যখন তোর কুষ্টি আমরা বার করলাম, তখন রাত জেগে ছিল তোর বাপ যশবন্ত শুক্লা, যে জেলে ছিল। আদালতে যার শুনানির পরে শাস্তি হওয়ার কথা ছিল, তখনই এই নাটকটা শুরু হয়। কিন্তু সার্জুকে ছেড়ে দেওয়ার পরে যখন কনস্টেবল এসে আমাকে বলল যে তোর বাপকেও ছেড়ে দেওয়া হয়েছে, তখন শুরু থেকে শেষ অবধি তোর গল্পটা বুঝে গেলাম। আপনার নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি হচ্ছে স্যার। দেখ, এবার যদি তুই মুখ খুলেছিস তাহলে মুখ দিয়ে যেন সত্যিটাই বেরোয়। বলছি 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 স্যার, বলছি 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 স্যার, বলছি স্যার, এসব আমিই করিয়েছিলাম। আমি আমার জেঠুকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, বলেছিলাম কেসটা তুলে নাও, কিন্তু উনি রাজিই ছিলেন না। তারপর শেষবার যখন আমার ওনার সঙ্গে দেখা হয়, তখন জেঠু, এবার তো তুমি কেসটা তুলে নাও। আমার বাবা 10 বছর হয়ে গেছে জেলে রয়েছে, এত বড় শাস্তি তো উনি পেয়েই গেছেন, এবার তো তুলে নাও। তুমি তো জানোই যে যা সব হয়েছে সেগুলো সব ভেবে চিন্তা করা হয়নি।
রাগের মাথায় একটা অঘটন হয়ে গেছে। আচ্ছা, আমরা আমাদের ছেলেকে হারিয়েছি, ওর তো শাস্তি পাওয়াই উচিত। ওকে জেলে বসতে দাও, তোমাদের থেকে অনেক দূর। যেটা আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু যা কিছু হয়েছে সেগুলো অজান্তেই হয়েছে, আর ইচ্ছে করে কোনো কিছু। সেটা তুই ভুলে যেতে পারিস, কারণ ও তোর খুড়তুতো ভাই ছিল। আমি আমার সন্তানকে হারিয়েছি। ঠিক আছে জেঠু, আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারি। বলো কত টাকা চাও তুমি? দেখুন, আমাদের একজনের প্রাণ গেছে, জমিও হাত থেকে গেছে, ব্যাস ওইটুকু ক্ষতিপূরণ দিয়ে দিন, কেস তুলে নেব। ঠিক আছে, কত টাকা ক্ষতিপূরণ চাই? আমি ভেবেছিলাম যে ওরা 4-5 লাখ টাকা চাইবে, কিন্তু যখন সার্জু মুখ খুললো তখন 40 লাখ। 40 লাখ? জামাইবাবু, সবকিছু বিক্রি করেও এত টাকা আমি জোগাড় করতে পারবো না। দেখুন, কেস যদি তুলে নিতে হয় এইটুকু দাম তো দিতেই হবে। এবার সিদ্ধান্ত পুরোটাই আপনার হাতে। চলুন বাবা। স্যার, অনেক চেষ্টা করেছিলাম টাকাটা জোগাড় করার জন্য, কিন্তু করতে পারিনি। এদিকে বাবার শুনানিও এগিয়ে আসছিল। খুব চিন্তিত ছিল বাবা। উনি বাড়িতে ফিরে আসতে চাইছিলেন। কি বলতাম যে তোমার জামিনের জন্য আমি কিচ্ছু করতে পারিনি? আমি ভালোভাবেই জানি দাদা কেসটা কিছুতেই তুলবে না। তুই কি ভেবেছিস যে তুই ওর পায়ে পড়লে তাহলে তোর জেঠু মেনে নেবে? তাহলে তুমিই বলে দাও যে আমি কি করব। বাবা, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। যা বলবো তাই করবি? হ্যাঁ বাবা। কাউকে মারতে পারবি? বাবা, কাকে মারতে হবে? তার মানে এটা তোর বাবারই একটা ঘৃণ্য ষড়যন্ত্র। হুম? তার কথাতেই তুই তোর স্ত্রী আর মেয়েকে মেরে ফেললি? স্যার, আমি আমার স্ত্রীকে বললাম যে আমি কিছুক্ষণ মায়ের কাছে থাকবো, কিছুক্ষণ পরে আমি ওখানে যাব। আমি জানতাম যে ও সার্জুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। আমি এটাও জানতাম যে ওদের দুজনের মাঝখানে কোনো চক্কর ছিল না। তখন আমি ফোন করলাম। হ্যাঁ, ও বেরিয়ে গেছে। সার্জু যতক্ষণ মন্দিরের আশেপাশে থাকতো, পুলিশের রেকর্ডের হিসেবে সন্দেহ ওর ওপরই হতো। সেই জন্য আমি একজন গুন্ডাকে পাঠিয়ে সার্জুকে ওখানে কিছুক্ষণ আমি আটকে রেখেছিলাম, যাতে আমি আমার কাজটা করে উঠতে পারি। তারপর যেই খুনটা হলো, আমি ওখানে পৌঁছে গেলাম স্যার। নিজের মাথা মোটা বাপের ষড়যন্ত্র তুই মেনে নিলি আর নিজের মেয়েকে আর বউকে খুন করালি। আমার বাবা আমাকে বলল, বাবা জীবনে একটাই হয়, বউয়ের কি আছে, একটা যাবে আর একটা চলে আসবে। আর বাচ্চা জন্ম দেওয়া তো নিজের হাতে থাকে, তাই না স্যার? কিন্তু কিন্তু মেয়েটা তো তোর নিজের ছিল। হ্যাঁ, ওকে মারবার আগে একবার তোর বিবেকে বাঁধলো না? স্যার, মেয়ের কি আছে, সে তো সারা জীবনের বোঝ হয়। মেরে দিয়েছি, ছেলে আছে তো আমার কাছে। ছেলে আছে তোর কাছে? হ্যাঁ, ছেলে আছে। মেয়েটাকে তুই মেরে ফেললি, ও তোর নিজের ছিল না? হ্যাঁ? তুই তোর বাবাকে ছাড়ানোর জন্য কাকার কাছে গিয়েছিলি, বজরঙ্গের কাছে, তাই তো? কি হলো? ও কেস তুলে নিয়েছিল? স্যার, সার্জুর সঙ্গে যখন দেখা করতে গেলাম, ও শুনল না। সেই জন্যই আমার বাবার বলার পরেই আমি আমার ছেলে অভিকে তুলে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করলাম। আর গুড্ডু জেলের ভিতর ছিল তখন। কি চাই তোর? তুমি জানো জেঠু, কেসটা তুমি তুলে নাও।
ছাড়িয়ে আনো বাবাকে। আগে গুড্ডু আর জামাইকে ছাড়া। ঠিক আছে, আমি সার্জুকে ছাড়িয়ে আনবো, কিন্তু গুড্ডু বাড়িতে তখনই আসবে যখন আমার বাবাও বাড়িতে ফিরে আসবেন। জেঠুর কাছে কোনো উপায় ছিল না, ওনাকে শুনতে হয়েছিল আমার কথা, তখন আমি সার্জুকে ছাড়াই। কিন্তু তুই আর তোর বাপ দুজনেই পচে মরবি জেলের ভেতর সারা জীবন। নিজের বাবার মুক্তির জন্য নিজেরই স্ত্রী এবং বাচ্চা মেয়েকে হত্যা করা বীরেন্দ্র তার বাবার সব কথা মানতে রাজি হলো কি করে? এটা কি ধরনের মানসিকতা? আমরা সবাই এটা জানি যে নিজের মা বাবাকে সম্মান করা, তাদের ভালোবাসা, তাদের আদেশকে মাথায় তুলে রাখা একজন ভালো সন্তানের লক্ষণ। কিন্তু বাবা যদি হত্যা করতে বলে তাহলে? এই অপরাধের কাহিনী সব থেকে চমকে দেওয়ার মতো বিষয়, বা এটাও বলা যায় যে লজ্জায় মাথা ঝুঁকিয়ে দেওয়ার মতো বিষয় হলো মহিলাদের প্রতি আমাদের মানসিকতা। কত সহজে বীরেন্দ্র মেনে নিল যে স্ত্রীকে হত্যা করে অন্য একটা বিয়ে করা যেতে পারে, আর মেয়ে তাকে হত্যা করার জন্য তো তার কোনো অফসোস ছিল না। মুখে তো আমরা গোটা দুনিয়ায় আমাদের সংস্কৃতির স্লোগান দিয়ে থাকি, যেখানে ধরিত্রী মা, দেশও মা, নদীও মা, যেখানে অগণিত দেবীর পুজোও করা হয়, তাদের শক্তির স্বরূপা মানা হয়। কিন্তু প্রয়োজন হলো এই সব স্লোগানকে যেন আমরা কিছুক্ষণের জন্য একটা কোণায় রাখি আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকেই প্রশ্ন করি যে একবিংশ শতাব্দীতে এসেও কি আমরা মহিলাদের সম্মান করতে শিখেছি? এই কথা বলে আমি অনুপ সুনি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.